উনি যে বলছেন যে উনি ফিরবেন 6 মাসের মধ্যে, এখন এটা শুনে হয়তো মনে হয় একটু অপটিমিস্টিক। সো কেন শেখ হাসিনা এরকম একটা কথা বলছেন? কারণ একটা সাক্ষাৎকারে যখন তিনি এটা বলেন, তিনি তো এমনি এমনি বলছেন না। নিশ্চয়ই কোনো কিছু ভিত্তিতে তার কাছে এমন কোনো কিছু তথ্য আছে যার ভিত্তিতে তিনি এই কথা বলছেন। সো এটা একটাই হতে পারে যে এই বিএনপি সরকারের সাথে ভারত সরকারের কোনো একটা আলোচনা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, কিন্তু এই একটা কথায় মনে হয় যে কিছু একটা হচ্ছে। আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিয়েছে খানিকক্ষণ আগে, আপনার সাথে যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে তিনি বলছেন যে মাহমুদ আলমের যে স্ট্যাটাস সেটির পরিপ্রেক্ষিতে দিয়েছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগ ছিল, তবে আওয়ামী লীগ যেভাবে ব্যাক করেছে তা হচ্ছে তাদের দম্ভ, মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করা দুঃসাহস। মানে একটা নাড়াচাড়া শুরু হয়েছে, আপনার কাছে কি তাই মনে হয়? এবং আপনি যদি বলছেন যে হুম। ভিত্তি থাকতে পারে, শেখ হাসিনা তো এমনি এমনি আর এই হুম। কথাগুলো বলছেন না। যদিও আমরা শেখ হাসিনার আরো বছর খানেক আগের কথা আমরা শুনেছি, বা বছর দুয়েক আগের কথা, যে আমি টুক করে ঢুকে পড়বো বা হুম। সীমান্তের হুম। কাছাকাছি আছি। কিন্তু এইবার হুম। রিপারকাশনটা মনে হচ্ছে অনেক বেশি, বিশেষ করে ডক্টর হুম। ইউনূসের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত। তারা বিচলিত, এবং তাদের এই বিচলিত ব্যাপারটা বোঝা যাচ্ছে পত্রিকার রিপোর্টে, যে পত্রিকার রেফারেন্স আপনি দিলেন তাদের ফেসবুক স্ট্যাটাসে। কিন্তু তারা কেন এত বিচলিত সেটা হয়তো তারা নিজেরাই ব্যাখ্যা করতে পারে। যে তারা কি মনে করছেন যে শেখ হাসিনার এই স্টেটমেন্টটা আসলেই এর মধ্যে কিছু সাবস্টেন্স আছে, এটা খালি একটা মানে ফাঁকা বলি না, হুম। হ্যাঁ, হট এয়ার না, এর মধ্যে আসলে সাবস্টেন্স আছে যে তিনি 6 মাসের একটা টার্গেট নিয়েছেন। এবং আমি কি অনেক লোককে দেখলাম বলতে যে তারা চাচ্ছেন যে 16ই ডিসেম্বর যেন শেখ হাসিনা রিটার্ন করে। ভারতীয় গণমাধ্যমের যেই প্রসঙ্গটা আপনি বললেন, ভারতে হ্যাঁ, সেখানে একটা ক্ষোভ আস্তে আস্তে তৈরি হচ্ছে তারেক রহমানের সরকারের প্রতি। প্রথম দিকে ভারতের দিক থেকে খুবই খুবই মানে আন্তরিক চেষ্টা ছিল তারেক রহমানের সরকারের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার। এবং নরেন্দ্র মোদী প্রথম দিনই তিনি তারেক রহমান এবং তার পরিবারকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান। কিন্তু 3 মাস পার হয়ে গেছে, এই ভারত সফর নিয়ে কোনো কথা হচ্ছে না। বরঞ্চ চীন এখন তিন। সিনে চলে এসছে, যে চেষ্টা করছে তারেক রহমান যাতে তার প্রথম বিদেশ সফর চীনে করে, এবং সেটা যদি করে সেটা ভারতকে মনক্ষুণ্ণ করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন অতিথি হিসেবে বিবিসি বাংলার সাবেক প্রধান সিনিয়র জার্নালিস্ট সাবির মুস্তাফা। সাবির মুস্তাফা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আহ আপনাকে ধন্যবাদ। জি। আহ বেশ কয়েকটি বিষয় আপনার সাথে একটু আলোচনা করতে চাই, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আহ প্রথমেই প্রশ্ন যে, সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বেশ কয়েকদিন ধরে এমন একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে তিনি খুব দ্রুতই দেশে ফিরবেন, এবং এই বিষয়টি নতুন করে উঠে এসেছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে, হিন্দুস্তান টাইমস সহ, আনন্দবাজার সহ আর বেশ কয়েকটি গণমাধ্যমে। কোথাও কোথাও তিনি ফোনে ইন্টারভিউ দিয়েছেন, কোথাও কোথাও ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকারটি দিয়েছেন। এর আগে আমরা দেখলাম যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে তার একটি অডিও কনফারেন্স, সেখানেও তিনি বলছেন যে 6 মাসের মধ্যে দেশে ফিরে আসব। এটি আসলে বর্তমান বাস্তবতায় কতটুকু আহ বাস্তবসম্মত? একই সঙ্গে আপনার কাছে প্রশ্ন থাকবে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অপকর্মগুলোর অভিযোগ আনা হচ্ছে, তার বিরুদ্ধে যে আদালতে নানান ধরনের রিট করা হয়েছে, তদন্ত কমিশন গঠন করতে বলা হয়েছে, সেই জায়গা থেকে আমার দেশ পত্রিকা সহ ডক্টর ইউনূসের যারা অনুসারী বা এই যে এনসিপি যারা নেতা রয়েছেন, তাদের মধ্য থেকে অনেকেই বলার চেষ্টা করছেন যে ইউনূসের বিষয়ে হাম কিংবা এই যে মার্কিন চুক্তি, এসব বিষয়ে যে বিশুদ্ধার করা হচ্ছে সেগুলো আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। খুবই হাস্যকর যদিও বিষয়টি। আপনার প্রতিক্রিয়া প্রথমে শেখ হাসিনার ইস্যুতে একটু জানতে চাই। আচ্ছা, শেখ হাসিনার সাক্ষাৎকারটা আগের মতোই, আগেও তিনি ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, তো এখনো তিনি প্রকাশ্যে আসেননি। সেটা কিন্তু একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে 2 বছর পার হয়ে গেল, কিন্তু এখনো তিনি প্রকাশ্যে লাইভ কোনো অনুষ্ঠানে আসেননি। তো যাই হোক, তিনি এখনো ওইভাবেই চালাচ্ছেন। এবং যখন ইমেলে অ্যান্সার করেন, ইমেলে যখন সাক্ষাৎকার দেন, অনেকেই ধরে নিচ্ছে যে এখানে হয়তো তার আইনজীবী বা অন্য কোনো উপদেষ্টা আছে সাথে, যাতে তার উত্তরগুলো আহ, কোনো আইনি কোনো দুর্ঘটনা না ঘটায়। তো উনি যে বলছেন যে উনি ফিরবেন 6 মাসের মধ্যে, এখন এটা শুনে হয়তো মনে হয় একটু অপটিমিস্টিক। কারণ বিএনপি সরকার এমন কোনো কিছু করেনি যা থেকে মনে হবে যে তারা আওয়ামী লীগের সাথে কোনো একটা আওয়ামী লীগের প্রতি কোনো নমনীয় মনোভাব নিচ্ছে। কারণ যাদেরকে গ্রেফতার করা হয়েছে, মাসের পর মাস, 2 বছর হয়ে গেল বিনা বিচারে আটক আছে আওয়ামী লীগের মন্ত্রী, নেতা,
লাখ লাখ কর্মী পালিয়ে আছে, বিভিন্ন মামলায় তারা পালিয়ে আছে। তো এদের ব্যাপারে কোনো পদক্ষেপ এখনো বিএনপি সরকার নেয়নি, বা কোনো এমন কোনো ইঙ্গিতও আমরা পাচ্ছি না। সো কেন শেখ হাসিনা এরকম একটা কথা বলছেন? কারণ একটা সাক্ষাৎকারে যখন তিনি এটা বলেন, তিনি তো এমনি এমনি বলছেন না, নিশ্চয়ই কোনো কিছু ভিত্তিতে তার কাছে এমন কোনো কিছু তথ্য আছে যার ভিত্তিতে তিনি এই কথা বলছেন। সো এটা একটাই হতে পারে যে এই বিএনপি সরকারের সাথে ভারত সরকারের কোনো একটা আলোচনা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এই আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা সহ অন্যান্য আওয়ামী লীগদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। কিন্তু এটাও ঠিক যে শেখ হাসিনা এবং অন্যান্য নেতার বিরুদ্ধে যতদিন এই হত্যা মামলার রায়, যেটা তাদেরকে ফাঁসির আদেশ তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, এগুলো যতদিন বহাল থাকবে, ভারত এদেরকে ফেরত পাঠাবে এরকম কোনো মানে ধারণা, এরকম ধারণা করাও ঠিক না। আমার মনে হয় না ভারত সেটা করবে। তাহলে কি ধরনের আলোচনা হয়েছে, কার সাথে হয়েছে, কোন লেভেলে হয়েছে, আমরা কিছুই জানি না। কিন্তু এই একটা কথাই মনে হয় যে কিছু একটা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু লোক হয়তো দেশে ফিরছে, যাদেরকে আগে মনে হতো যে এই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কোনো না কোনো ভাবে, এবং তাদের বিরুদ্ধে মামলা টামলা হয়ে যেতে পারে, কিন্তু তারা ফিরতে পেরেছে এবং ফিরে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। দু একজন এরকম আছেন। আম, কাজেই কিছু একটা হতে পারে, কিছু একটা মুভমেন্ট এই দিকে হচ্ছে বলে মনে হয়। কিন্তু 6 মাসের মধ্যে দেশে ফিরবেন শেখ হাসিনা, এটা শুনে আমি একটু চমকে গেছি, কারণ এটা খুবই অপটিমিস্টিক মনে হয়। অন্যান্য নেতা হয়তো ফিরতে পারেন, অন্যান্য নেতা যাদের বিরুদ্ধে মামলা নেই, যারা এমনি ভয়ে পালিয়ে গিয়েছেন, আম, তারা হয়তো ফিরতে পারেন। যারা আর কি অন্যান্য পেশায় আছেন, সরাসরি আওয়ামী লীগ দলের সাথে যুক্ত না, কিন্তু তারা মনে করেছে যে তাদের বিরুদ্ধে আক্রোশ এসে পড়তে পারে ইউনূস সরকারের আমলে, তারা হয়তো ফিরতে পারেন। কিন্তু স্বয়ং শেখ হাসিনা ফিরবেন, এটা হবে একটা হিউজ স্টেপ। এবং এটা হতে গেলে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা চূড়ান্ত সমঝোতা করতে হবে। কারণ শেখ হাসিনা তো ফিরে চলে যেতে পারেন, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তিনি ফিরে বলবেন যখন ঠিক আছে তিনি জেলে যাবেন, কিন্তু তিনি ফিরে রাজনীতি তো করতে চাইবেন, কারণ হুম, তার তো উদ্দেশ্য সেটাই, দেশে ফিরে তিনি রাজনীতিতে আবার ফিরবেন। তো হুম, সেটা যদি বিএনপি সিদ্ধান্ত নেয় যে তারা অ্যালাউ করবে শেখ হাসিনাকে পুনরায় রাজনীতি করতে দিতে, তাহলে এটা একটা বিরাট বিরাট ঘটনা হবে। কিন্তু এই প্রথম ঘটনা হচ্ছে ঘটার কোনো লক্ষণ আমি এখনো দেখছি না। কিন্তু রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তাই না? কখন কার সাথে শত্রুতা, কখন কার সাথে বন্ধুত্ব হয়, এটা তো আমরা বলতে হুম। পারি না। তারপরেও আপনি যে কথাটা বললেন যে তাদের সাথে একটা সমঝোতা হচ্ছে ভারতের সঙ্গে বা বিএনপির সঙ্গে, কিন্তু বাস্তবতা কি তেমনটি বলছে? শুরু থেকে আমরা হয়তো ধারণা করছিলাম যে ভারতের সঙ্গে বিএনপির একটা চুক্তি হয়ে আছে, তারেক রহমান দেশে ফিরেছেন, সেখানেও বিএনপির একটা ভারতের একটা ভূমিকা থাকতে পারে, এবং সেই ভূমিকার থাকার মধ্যে আওয়ামী লীগ নিয়ে নিশ্চয়ই অনেক ধরনের কথাবার্তা হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপি সরকারের যে অবস্থান, মার্কিন বাণিজ্য চুক্তি কার্যকরের দিকে এগিয়ে যাওয়া বীর দর্পে, এদিকে চীনের সঙ্গে তিস্তা প্রজেক্ট নিয়ে সেখানেও একটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে আমরা ধারণা করছি, এবং ভারতও মোটামুটি নাখোশ এমনটা ভারতের বিভিন্ন গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে। সেই জায়গা থেকে এখন আওয়ামী লীগের বিষয়ে কি আসলেই নতুন করে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে বা সমঝোতায় পৌঁছানোর কোনো সুযোগ এই মুহূর্তে রয়েছে কিনা? সুযোগ আছে, আমি মনে করি না সুযোগ নেই। কারণ আপনি শুরুতেই যেটা বললেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজকে যে মিত্র কালকে সে শত্রু, এবং কালকে যে শত্রু পরশু সে মিত্র, এটা হতেই পারে। আর বাংলাদেশে তো এখন গৃহযুদ্ধ হচ্ছে না যে একেবারে মুখ দেখাদেখি বন্ধ, এবং যে দল পরাজিত সে চিরকাল মাটির সাথে মিশিয়ে ফেলতে হবে তাদেরকে, এটা রাজনীতি। কিন্তু আম, ভারতীয় গণমাধ্যমের যে প্রসঙ্গটা আপনি বললেন, ভারতে হ্যাঁ, সেখানে একটা ক্ষোভ আস্তে আস্তে তৈরি হচ্ছে তারেক রহমানের সরকারের প্রতি। প্রথম দিকে ভারতের দিক থেকে খুবই খুবই মানে আন্তরিক চেষ্টা ছিল তারেক রহমানের সরকারের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার। এবং নরেন্দ্র মোদী প্রথম দিনই তিনি তারেক রহমান এবং তার পরিবারকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান। কিন্তু 3 মাস পার হয়ে গেছে, এই ভারত সফর নিয়ে কোনো কথা হচ্ছে না। বরঞ্চ চীন এখন চীন। সিনে চলে এসছে, যে চেষ্টা করছে তারেক রহমান যাতে তার প্রথম বিদেশ সফর চীনে করে, এবং সেটা যদি করে সেটা ভারতকে মনক্ষুণ্ণ করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভারত এটাও জানে যে বাংলাদেশের সাথে তার সুসম্পর্ক পুনরায় তৈরি করা তার নিজের জন্য প্রয়োজন। কাজেই তা এই মনক্ষুণ্ণ হলেও এইসব জিনিস দিয়ে ভারত বাংলাদেশের সাথে আবার একটা বৈরী সম্পর্কের ভেতরে চলে যাবে আমার মনে হয় না। আমার মনে হয় ভারতের প্রচেষ্টা বাংলাদেশের সাথে তার সুসম্পর্ক পুনরুদ্ধার করার জন্য ভারতের সেই প্রচেষ্টার অব্যাহত থাকবে। এখন তারেক রহমান কত দূর এগিয়ে যাবে ভারতের সাথে সমঝোতা করার জন্য, সেটা একটা প্রশ্ন। এবং সেই এগিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের প্রশ্নটা আলোচনায় আসবে কিনা, সেটা আরেকটা বড় প্রশ্ন।
আমার মনে হয় যে ভারতও চাইবে আলোচনায় আসুক, কারণ বাংলাদেশ ভারতের মধ্যে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মী আশ্রয় নিয়ে আছে। ভারত নিশ্চয়ই চাইবে না যে এরা অনন্তকাল ধরে সেখানে রয়ে যাক। হুম। ভারতও চাইবে এরা নিরাপদে দেশে ফিরুক। সেটার জন্য তো বাংলাদেশ সরকারের সাথে একটা আলোচনা তাদের করতেই হবে। এই প্রসঙ্গেই খুব স্বাভাবিকভাবে আরেকটি বিষয় আসে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকারের নানান ধরনের অপকর্মের বিরুদ্ধে যারা লেখালেখি করছেন বা যারা নিরপেক্ষতার জায়গা থেকেও সমালোচনা করছেন, তাদেরকে এখন টার্গেট করা হয়েছে বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম থেকে, এবং বিশেষ করে এনসিপির রাজনীতির সঙ্গে যারা জড়িত অথবা সাবেক সমন্বয়কদের মধ্য থেকে তারা আরো আগে থেকে বলার চেষ্টা করছে যে ডক্টর ইউনূসের সরকারের বিভিন্ন অপকর্মের অভিযোগে যেই প্রতিবাদগুলো হচ্ছে, আদালতে রিট করা কিংবা তার বিচার দাবি করা, এইগুলো হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে এই কথাগুলো তোলা হচ্ছে। মানে আমার কাছে একটু আশ্চর্য লেগেছে, যেখানে হামে শত সহস্র শিশু মারা গেছে এরই মধ্যে, এবং মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সিপিডির মতন গবেষণা প্রতিষ্ঠানও তুমুল সমালোচনা করছে, শুধু রাজনীতিবিদ থেকে হুম। নয়, গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে করা হচ্ছে। এবং আমার দেশে একটি লিড নিউজ করা হলো যার শিরোনাম হচ্ছে আওয়ামী লীগকে ফেরাতে নিশানায় ইউনূস। হুম। মাহফুজ আলম সাবেক উপদেষ্টা তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, আওয়ামী লীগ ফিরে আসছে, মানুষের মধ্যে এরকম একটি ধারণা এস্টাবলিশড হচ্ছে, বা আওয়ামী লীগ সম্ভবত অনেক বেশি কনফিডেন্ট আগের চেয়ে। সেই জায়গা থেকে তারা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ ফিরে আসার যথেষ্ট কারণ আছে। আওয়ামী লীগ আগেই ফিরেছে, ডক্টর ইউনূসের সময় নানান যে স্টেক হোল্ডার রয়েছে তাদের যে বিভিন্ন অপকর্মের কারণে। এই সবকিছু মিলিয়ে আসলে কি মনে হচ্ছে আপনার, যে আসলে এই আওয়ামী লীগ শক্তভাবে ফিরছে, এরকম একটা ধারণা এদের ভিতরে জন্মেছে? পাশাপাশি আওয়ামী লীগের বিরোধিতা করতে ডক্টর ইউনূসের পক্ষে সাফাই গাওয়া, এটি কোন ধরনের মানসিকতা? আমার মনে হয় এই যে ন্যারেটিভটা আমি শুনছি যে ডক্টর ইউনূসের যত সমালোচনা, তার বিরুদ্ধে যত আম, মানে পদক্ষেপ, আইনগত পদক্ষেপ বা অন্যান্য পদক্ষেপ, সেগুলো সব আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য করা হচ্ছে। এর চেয়ে স্টুপিড ষড়যন্ত্র তত্ত্ব আমি আর শুনিনি। ডক্টর ইউনূসকে সমালোচনা করার যথেষ্ট কারণ রয়েছে। ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালেই তার এইসব ঘটনা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, এবং তিনি বলতেন যে আমাকে সমালোচনা করো, আমি তোমাকে স্বাধীনতা দিলাম। হ্যাঁ, স্বাধীনতা 2.0। তো ওই ওই দিক থেকে দেখতে গেলে ডক্টর ইউনূসকে কেন সমালোচনা করলেই কেন আপনাকে আওয়ামী লীগ তকমা দেওয়া হবে? তার মানে হচ্ছে যে যারা সমালোচনা করছে ইউনূসের, তাদের মুখ বন্ধ করার জন্যই এই প্রচারণা চালানো হচ্ছে, যে ডক্টর ইউনূসকে সমালোচনা করা মানেই আওয়ামী লীগের ফেরার পথ প্রশস্ত করা হচ্ছে। এটা হচ্ছে ডক্টর ইউনূসের সমালোচনাকে বন্ধ করা। কিন্তু এটা কাজে দিবে না এই কারণে যে মানে শুধু হাম না, হাম একটা বিরাট ঘটনা, হামের যে প্রাদুর্ভাব, 500-এরও বেশি শিশু মারা গেছে। সো এই ঘটনা আপনি ধামাচাপা দিতে পারছেন না, এই ঘটনা আপনি আওয়ামী লীগের ঘাড়ে চাপাতে পারছেন না। যদি কারো ঘাড়ে চাপাতে হয়, সেই ঘাটটা ডক্টর ইউনূস এবং তার সরকারের। কাজেই এইখানে ডক্টর ইউনূসকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। কাঠগড়ায় বলতে আমি মানে এই মুহূর্তে জনমতের কাঠগড়ার কথা একদম। বলছি, হুম। কোনো আদালতের কাঠগড়া না। কাজেই এটাকে আপনি এই আওয়ামী লীগের বয়ান বা আওয়ামী লীগকে ফেরানোর রাস্তার মানে প্রশস্ত করার ষড়যন্ত্র বলে ধামাচাপা দিতে পারবে না। এটা একটা ব্যর্থ প্রচেষ্টা যারা করছে। আর মাহফুজ আলম আর আম, আহ, যে কথাটা বলছেন যে কোন কোন ঘটনা আওয়ামী লীগকে ফিরতে সহায়তা করছে, বা কোন সময় হুম। আওয়ামী লীগ ফিরেছে বিকজ এটা হয়েছে, আওয়ামী লীগ ফিরছে বিকজ এটা হয়েছে। তো এগুলো তো অনেকেই বলেছে ওই সময় যে এগুলো, হুম। এই ধরনের প্রতিহিংসা, এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ, এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ, এইগুলো দেখে দিচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পর দেশে একটা একতা, একটা ঐক্যবদ্ধ জাতি তৈরি হয়নি। এখানে কোনো শান্তি আসেনি। এখানে একটা প্রতিহিংসার রাজত্ব, একটা মব ভায়োলেন্সের রাজত্ব কায়েম হয়েছে, যেটা মোটেই কাম্য নয়। তো এইটার জন্য যদি মানুষ আওয়ামী লীগের দিকে তাকায়, তাহলে এটা মানুষের দোষ না, এটা যারা এইসব ধ্বংসাত্মক, হিংসাত্মক, প্রতিহিংসামূলক কাজ করেছে তাদের দোষ। তারাই এই রাস্তাটা তৈরি করেছে যাতে আওয়ামী লীগের দিকে তাকায় মানুষ, এগুলো দেখার জন্য। কিন্তু বিএনপি সরকার এটাকে ঠিক আমলে নিচ্ছে না। তারা চায় না এই ইউনূস সরকারকে ঘাঁটাতে, কারণ তারা বোধহয় এখনো বুঝে উঠতে পারছে না যে ইউনূস সরকারকে কাঠগড়ায় দাঁড় করালে বিএনপি রাজনৈতিকভাবে লাভবান হবে কি হবে না। হয়তো তারাও মনে করে যে ডক্টর ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করালে আওয়ামী লীগ লাভবান হতে পারে, সেই জন্য বিএনপি সাহস পাচ্ছে না ওইদিকে যাওয়ার। কিন্তু এক সময় না এক সময় ডক্টর ইউনূসের এই 18 মাসের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলতেই হবে, এবং এটা সিরিয়াসলি তুলতে হবে। এটা যদি আদালত পর্যন্ত গড়ায় তো গড়াবে, কিন্তু এই জবাবটা হুম। ইউনূসকে দিতেই হবে, এবং তার অন্যান্য মন্ত্রী, এই আসিফ নজরুল বলুন আর মাহফুজ আলম বলুন।
আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিয়েছে খানিকক্ষণ আগে, আপনার সাথে যখন কথা বলছি তার কিছুক্ষণ আগেই তিনি বলছেন যে মাহমুদ আলমের যে স্ট্যাটাস সেটির পরিপ্রেক্ষিতে দিয়েছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগ ছিল, তবে আওয়ামী লীগ যেভাবে ব্যাক করেছে তা হচ্ছে তাদের দম্ভ, মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। মানে একটা নাড়াচাড়া শুরু হয়েছে, আপনার কাছে কি তাই মনে হয়? এবং আপনি যদি বলছেন যে হুম, ভিত্তি থাকতে পারে, শেখ হাসিনা তো এমনি এমনি আর এই হুম, কথাগুলো বলছেন না। যদিও আমরা শেখ হাসিনার আরো বছর খানেক আগের কথা আমরা শুনেছি, বা বছর দুয়েক আগের কথা, যে আমি টুক করে ঢুকে পড়বো হুম, বা সীমান্তের হুম, কাছাকাছি আছি। কিন্তু এইবার রিপারকাশনটা মনে হচ্ছে অনেক বেশি, বিশেষ করে ডক্টর হুম, ইউনূসের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত। হুম। সেই জায়গা থেকে এদের অ্যাক্টিভিটিস দেখে কি মনে হচ্ছে যে ফেসবুকে নানান ধরনের স্ট্যাটাস? এটা মনে হচ্ছে তারা খুব বিচলিত। আগে যেটা হয়েছে, শেখ হাসিনা কিছু বললেই ওই মব বাহিনী বেরিয়ে পড়তো কিছু ভাঙার জন্য। 32 নম্বর তো ভাঙতে ভাঙতে এখন আর কিছু নেই, আর কিছু ভাঙার নেই। আর বিএনপি আমলেও যে ওটা অ্যালাউ করবে, তারও কোনো নিশ্চয়তা নেই। ইউনূস তো খুবই মানে তারা যা খুশি তাই করতো, কারণ তারাই ছিল ইউনূসের নিয়োগকর্তা। কাজেই তার নিয়োগকর্তারা যা খুশি তাই করতে পারতো। কিন্তু এখন তো আর সেটা না। তারেক রহমান তো নিয়োগকর্তা হচ্ছে জনগণ, তিনি তো ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। কাজেই তারা বিচলিত, এবং তাদের এই বিচলিত ব্যাপারটা বোঝা যাচ্ছে পত্রিকার রিপোর্টে, যে পত্রিকার রেফারেন্স আপনি দিলেন তাদের ফেসবুক স্ট্যাটাসে। কিন্তু তারা কেন এত বিচলিত সেটা হয়তো তারা নিজেরাই ব্যাখ্যা করতে পারে। যে তারা কি মনে করছেন যে শেখ হাসিনার এই স্টেটমেন্টটা আসলেই এর মধ্যে কিছু সাবস্টেন্স আছে, এটা খালি একটা মানে মানে ফাঁকা বলি না, হ্যাঁ, হট এয়ার না, এর মধ্যে আসলে সাবস্টেন্স আছে, যে তিনি 6 মাসের একটা টার্গেট নিয়েছেন। এবং আমি কি অনেক লোককে দেখলাম বলতে যে তারা চাচ্ছেন যে 16ই ডিসেম্বর যেন শেখ হাসিনা রিটার্ন করে। বাংলাদেশে তো এই একটা স্বভাব আছে যে একটা দিবস তারা খোঁজে, কিছু একটা ঘটনার জন্য একটা দিবস খোঁজে। আম, আর সো আমাদের জাস্ট ওয়েট করতে হবে দেখার জন্য। মানে শেখ হাসিনা বলেছেন এখানে প্রতিক্রিয়া হচ্ছে অন্যরকম, কিন্তু সরকারের কোনো প্রতিক্রিয়া নেই। এটা হচ্ছে যারা ইউনূস সরকারের ছিলেন, প্রাক্তন ইউনূস আহ, সরকারের ইউনূস আলম নাই যদি বলে, হ্যাঁ, তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে, তারা বিচলিত হয়ে গেছে। কিন্তু বিএনপি কিন্তু খুব একটা বিচলিত ভাব দেখাচ্ছে না। না তো, হয়তো বিএনপি তবে নেতৃত্ব। প্রতিক্রিয়া প্রতিক্রিয়া একটি পাওয়া গেছে, সেটাকে আমরা ধরতে পারি এর সাথে রিলেভেন্ট। যেমন সরকারের বর্তমানে মানে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা মিস্টার ডক্টর জাহিদুর রহমান, তিনি মানে মঙ্গলবার সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় বলেছেন শেখ হাসিনা দেশে আসতে পারেন, দেশে এলে মানে তিনি ফিরে এলে তার বিষয়ে এক্সট্রা জুডিশিয়াল কিছু হবে না। মানে এই কথাটা আসলে বলার কারণ কি? এমন তো না যে ভারত সাড়া দিয়েছে তাকে ফেরত পাঠাবে। বরঞ্চ এই কথাগুলো সম্ভবত তিনি যে স্টেটমেন্ট দিচ্ছেন সেগুলো পরিপ্রেক্ষিতেই বলা, আমরা ধরে নিতে পারি। ডক্টর জাহেদ এই কথাই বলেছেন যে তিনি যাতে আহ মামলা ফেস করতে পারেন, তিনি আপিল করতে পারেন, সেই সুযোগগুলো দেওয়া হবে। তাহলে কি আমরা বলবো সরকারের মধ্যেও এক ধরনের প্রতিক্রিয়া শুরু হয়েছে? এইটাকে ইন্টারেস্টিং একটা মন্তব্য। তিনি যদি বলে থাকেন যে এক্সট্রা জুডিশিয়াল কিছু করা হবে না, তার মানে হচ্ছে তিনি কোনো আম, হত্যা প্রচেষ্টায় নাকচ করে দিচ্ছেন। মানে যে সরকার বা সরকারের ডিপ স্টেট যাকে বলে, তাদের তরফ থেকে। আর তিনি যদি বলেন যে তিনি মানে আদালতে লড়তে পারবেন, মানে সমঝোতা হলে সমঝোতাটা হবে সেইভাবেই। কারণ যেহেতু শেখ হাসিনা কনভিক্টেড, একটা আদালত, বিচারিক আদালত তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছে। কাজেই তিনি আসলেই তাকে গ্রেফতার করতে হবে, তাকে জেলে নিতে হবে, তারপর তিনি অ্যাপিল করবেন ওই রায়ের বিরুদ্ধে। এবং অ্যাপিলে তিনি মানে অ্যাপিলের রায় তার পক্ষে যাবে, এই নিশ্চয়তা না দিলে তিনি ফিরবেন না। যদি তিনি ফেরেন, তার মানে ওই নিশ্চয়তা তাকে দেওয়া হয়েছে যে উচ্চ আদালতে গেলে যখন অ্যাপিল করবেন তখন রায়টা তার পক্ষেই যাবে। এখন সরকার যদি বলে যে আদালত স্বাধীন, আমরা জানি না কি করব, এটা আমরা কেউ, এই দেশে কেউ বিশ্বাস করবে না। এটা একটা সমঝোতার ভিত্তিতে তাকে ফিরতে হবে, এবং এই সমঝোতাটা হবেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে। তাকে মানে জেলে তাকে কোনো সময় এবং যেতেই হবে, এবং তিনি হয়তো জামিনও পাবেন। জামিন পেয়ে তিনি হাউস অ্যারেস্ট থাকবেন বা ওরকম কিছু, এবং তিনি অ্যাপিল করতে পারবেন, অ্যাপিলে ছাড়া পাবেন। আহ, মানে তার যে সাজা বা তার যে দোষী সাব্যস্ত হওয়ার রায় সেটা হয়তো পাল্টে যাবে। এই নিশ্চয়তা না পেলে তিনি ফিরবেন কেন? তিনি তো আর ফাঁসিতে ঝোলার জন্য ফিরছেন না, বা ভারতও তাকে ফাঁসিতে ঝোলার জন্য ফেরত পাঠাবেন না। Right. কাজে এটা একটা বিষয় যে এখানে আদালতেই হবে প্রক্রিয়াটা। আবার প্রসঙ্গে আরেকটা একটু ভিন্ন বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে
মানে যে সাংবাদিকরা এখনো পর্যন্ত আটক আছেন, যে ভুয়া মামলা, অবশ্যই আমরা এগুলোকে ভুয়া মামলা বলতে পারি। তারা আর যাই করুক, অন্তত হত্যা করতে পারেন না। সাংবাদিক শাহরিয়ার কবির থেকে শুরু করে সাংবাদিক মুজাম্মেল বাবু, শাকিল আহমেদ, ফারজানা রূপা, মাই টিভির ইয়াসিরউদ্দিন সাথী, এরকম আরো অনেকে আছেন কারাগারে এখনো পর্যন্ত, মাসের পর মাস, বছরের পর বছর। তাদের জামিনের বিষয়ে সম্পাদক পরিষদের পক্ষ থেকে একটি দাবি জানানো হয়েছে প্রধানমন্ত্রী বরাবর। প্রধানমন্ত্রী তালিকা দিতে বলেছেন, সেই তালিকা হস্তান্তর করা হয়েছে। কিন্তু এর মধ্যে আমরা দেখলাম যে সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে শাপলা চত্বরের যে ঘটনা, সেই ঘটনায় জড়িয়ে আইসিটি বা যুদ্ধাপরাধ যে ট্রাইব্যুনালটি, তার চিফ প্রসিকিউটর তিনি মন্তব্য করেছেন যে সমীকরণ নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই হত্যাকাণ্ডে, তাদের ভাষ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডে উস্কানি দিয়েছে, তারা এতে জড়িত। তার মানে ধরা যাচ্ছে বা আমরা ধরে নিতে পারি যে আইসিটিতে তাদের বিরুদ্ধে আরো একটি মামলা হবে শাপলা চত্বরকে কেন্দ্র করে। আমার কথা হচ্ছে যে এখানে যে যেভাবে হোক সম্পৃক্ততা তারা খুঁজে পেতেই পারে তাদের অনুসন্ধান অনুযায়ী, এটা নিয়ে আমাদের কোনো কথা নেই। যদি সত্যি সত্যি করে তখন নিশ্চয়ই অনেক কথা উঠবে। কিন্তু এই হত্যাকাণ্ডগুলো, বিশেষ করে শাপলা চত্বরের বিষয়ে যে সাংবাদিক মোজাম্মেল বাবু কিংবা ফারজানা রূপা, এদেরকে কেন আবার এই আইসিটিতেই মামলায় জড়ানো হচ্ছে? এটা তো জেনারেল কোর্টে উঠতে পারে বা স্পেশাল ট্রাইব্যুনালও গঠন হতে পারে যে দ্রুত বিচারের জন্য। কেন ঘুরে ফিরে সে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করা হচ্ছে? এখন আমার যেটা সবসময় মনে হয়েছে যে এই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি, সেটাকে মানে নতুন করে সাজানো হলো শেখ হাসিনার বিচারের জন্য। এবং এটা আমার কাছে সবসময় মনে হচ্ছে যে এটা একটা প্রতিশোধমূলক কাজ। এটা জামাতে ইসলামীর প্রতিশোধ, যে ওই আদালতে জামাতে ইসলামী নেতাদের বিচার হয়েছিল, দোষী সাব্যস্ত হয়েছিল ৭১-এর মানবতা বিরোধী অপরাধের জন্য, এবং অনেকের ৫ জনের ফাঁসি হয়েছিল। কাজেই তারা চাইবে যে ওই আদালতেই শেখ হাসিনার বিচার হোক এবং তার ফাঁসি হোক। এবং সেজন্য তাদের প্রসিকিউটর ছিল জামাতের আইনজীবী এবং এবি পার্টি, যেটা আর কি একটা জামাতেরই একটা অফশুট, আমার আমার বাংলাদেশ পার্টি, আর আহ্বায়ক ছিলেন তাজুল ইসলাম, তিনি ছিলেন চিফ প্রসিকিউটর এবং তিনি সবকিছু করেছেন। কাজেই এটা ছিল জামাতের প্রতিশোধ। এখন বিএনপি ক্ষমতায় এসে কেন সেই একই যন্ত্র ব্যবহার করছে আমি জানি না। এটা বিএনপি না করলেও পারতো, কারণ তার তো কোনো স্টেক নাই এখানে। এই এই ধরনের প্রতিশোধ নেওয়ার তো প্রয়োজন বিএনপির নেই। আর এইটা ব্যবহার করছে তারা, কারণ শাপলা চত্বরে যে ঘটনা, সেখানে কোনো হত্যা, মানে শাপলা চত্বর না, আমি বলছি ওই দিন ৫ই মে এবং ৬ই মে, ওই দিন যারা মারা গেছেন বিভিন্ন জায়গার সংঘর্ষে, শাপলা চত্বরে যে পুলিশ অভিযান, সেই অভিযানে কেউ মারা যায়নি, মারা গেছে অন্যান্য জায়গায়। এবং ওনারা এই সব মানে হত্যাকাণ্ড হাটহাজারী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকা সব একসাথে করে সবগুলোকে শাপলা চত্বর বলছে। হ্যাঁ, যেটা আমার কাছে খুব উদ্ভট লাগে, কারণ শাপলা চত্বর একটা নির্দিষ্ট জায়গা ঢাকা শহরের, এটা কোনো কাল্পনিক ব্যাপার না। হ্যাঁ, এটা কোনো অ্যাবস্ট্রাক্ট একটা কনসেপ্ট না শাপলা। ইট ইজ এ ফিজিক্যাল স্পেস। ওইখানে কি হয়েছিল সেটা অন্য ব্যাপার। তো যাই হোক, তো এই এই যে মারা গেছে পুলিশ অ্যাকশনে, এইসবের ১৩ বছর আগের ঘটনা, আমার মনে হয় প্রচলিত আদালতে এইটার কোনোটাই আপনি প্রমাণ করতে পারবেন না। এই হত্যাকাণ্ড খুবই ডিফিকাল্ট হবে। তাই হয়তো তারা মনে করছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেহেতু এখানে ব্যাপার স্যাপার ভিন্ন, এখানে তারা হয়তো মানবতা বিরোধী অপরাধ বলে চালিয়ে দিতে পারে এই হত্যাকাণ্ডগুলোকে। কারণ এখানে পুলিশ অ্যাকশন হয়েছিল একটা পাবলিক অর্ডার সিচুয়েশনে, একটা পাবলিক ডিসঅর্ডার নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ গুলি করেছিল। অন্যরাও গুলি করে থাকতে পারে, শুধু পুলিশ না, আওয়ামী লীগের লোকজন গুলি করে থাকতে পারে। এখানে পুলিশও মারা গিয়েছিল, বিজিবি মারা গিয়েছিল, ২জন বিজিবি সদস্য মারা গিয়েছিলেন নারায়ণগঞ্জে ৬ মে সকাল ভোরবেলায়। তো যাই হোক, এখানে এখন এই সাংবাদিকদের ঢোকানোর পর আমার মনে আছে জাহিদুর রহমান, যিনি তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রী, তিনি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সাংবাদিকরা মানবতা বিরোধী অপরাধের চেয়ে বড় অপরাধ করে থাকতে পারে। এবং তিনি উদাহরণ দিয়েছেন যে রোয়ান্ডায় গণহত্যার পর সেখানে সাংবাদিকদের বিচার হয়েছে। তো এখন রোয়ান্ডার সাথে ৭১ টিভির লোকজনের মেলানো একদমই ঠিক না। কারণ রোয়ান্ডা যেটা হয়েছে, সাংবাদিকরা বিশেষ করে রেডিওতে তারা একেবারে নির্দিষ্ট করে মানে মানে গণহত্যার ডাক দিয়েছে। তারা বলেছে যে ওখানে তারা আছে, ওখানে যাও, ওখানে মারো। এবং তাদেরকে বলতো তেলাপোকা, যে ওইখানে তেলাপোকার আছে, ওই জায়গায় আশ্রয় নিয়েছে, ওইখানে যাও, ওইখানে হত্যা করো। তো আমার তো মনে হয় না যে ৭১ টিভি কেউই কাউকে হত্যা করার আহ্বান জানিয়েছে, বলেছে ওখানে ঢুকে আছে। সাংবাদিকের পক্ষে সম্ভব, এটা সম্ভব না। এবং এখানে যেটা বলছে যে মানে মনে হচ্ছে পুরো ঘটনা হচ্ছে যে ঘটনা ঘটার পর ৭১ কি করলো,
ঘটনা ঘটার পর ৭১ দেখানোর চেষ্টা করলো যে এখানে এই গণহত্যার ন্যারেটিভটা ফলস, এটাই তারা দেখানোর চেষ্টা করছে। সেটা সে হুম, করতেই পারে, তার একটা মিডিয়া, হুম, তার একটা অ্যালাইনমেন্ট আছে আওয়ামী লীগের সাথে, সে এটা করতেই পারে আওয়ামী লীগের স্বার্থের খাতিরে। কিন্তু তার মানে এই না যে ওই মানে ওই হত্যাকাণ্ডের জন্য সে দায়ী। কারণ সে তার কাজটা হচ্ছে সে করছে ঘটনা ঘটার পর। কাজে আপনি ঘটনা ঘটার জন্য তো তাকে দায়ী করতে পারেন না। তো এটা একটা উদ্ভট একটা মানে মানে হাত মানে ঘোড়ার আগে গাড়ি বসিয়ে দিয়েছে আইসিটি চিফ প্রসিকিউটর। সো এই প্রসিকিউশন কিভাবে যাবে, আদৌ ধোপে টিকবে কিনা, সেটা আবার একটা প্রশ্ন। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক সাবির মোস্তফা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।